শুরু করছি হৃদ মায়ের প্রেমগাথা। লিখেছেন রিক্তা ইসলাম মায়া। পাঠে FKCS। পর্ব সংখ্যা 6। বিকাল প্রায় 5টার ঘরে স্বচ্ছ কাচের দরজা ঠেলে হৃদের অফিসে ঢুকলো আসিফ। বিষণ্ণতায় আড়ষ্ট হয়ে তীব্র উত্তেজনা দেখা গেল আসিফের শ্যামবর্ণের লম্বাটে মুখে। বিষণ্ণতা চাপিয়ে হৃদের সম্মুখীন হয়ে দাঁড়ালো তীব্র হাঁসফাঁস করতে করতে। খানিকটা দ্বিধা জড়িয়ে ভয়ও পাচ্ছে সে, এই ভেবে যে তার দেওয়া খবর দুটো কিভাবে নিবে হৃদ। খবরটা জানার পর কিভাবে রিয়েক্ট করবে সেটা ভেবেও এই মুহূর্তে বেশ চিন্তিত আসিফ। ইতস্তত আসিফ হাঁসফাঁস করে জড়ানো চোখে এক পলক চাইল হৃদের গম্ভীর চোখ মুখের দিকে। কি সুন্দর সাবলীলভাবে ল্যাপটপে মুখ গুজে কিছু একটা টাইপ করছে ব্যস্ত হাতে। হৃদের ব্যস্ত হাত আর স্ক্রিনের উপর কুচকানো দৃষ্টি বলে দিচ্ছে সে এই মুহূর্তে কতটা মনোযোগী টাইপিংয়ে হাত চালাতে। আসিফ আবারও হাঁসফাঁস করলো হৃদকে তার কাছে থাকা নিউজগুলো দিতে, কিন্তু এই মুহূর্তে খবরগুলো দেওয়া ঠিক হবে কিনা সেটা নিয়েও কয়েক সেকেন্ড ভাবল সে। তারপরও সিদ্ধান্তহীনতায় ভুগে ধীর স্বরে ডাকলো হৃদকে। ভাই, একটা কথা ছিল। হৃদ তৎক্ষণাৎ উত্তর করল না, আর না আসিফের দিকে চোখ তুলে তাকালো, বরং তখনও ব্যস্ত হাত চলছে কিবোর্ডে। আসিফ আরও একটু ইতস্তত বোধ করে জড়ানো গলায় ফের হৃদের উদ্দেশ্যে ডেকে বলল, ভাই, কথাগুলো খুব জরুরি ছিল, যদি একটু শুনতেন। হৃদের মনোযোগী নষ্ট হলো না এবং বরং ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে থেকে গম্ভীর স্বরে আওড়ালো, বলো, শুনছি। ইতস্তত আসিফ হৃদকে এক পলক দেখে খানিকটা দ্বিধা নিয়ে বলল, আসলে ভাই, দুটো নিউজ আছে, একটা ভালো অন্যটা খারাপ। এজন্য বলছিলাম আপনি কোনটা আগে শুনতে চাইবেন? আগের নেই, হৃদ বলল। আপাতত কোনোটাই শুনতে চাচ্ছি না, বেশ জরুরি হলে বল, নয়তো বেরিয়ে যা, কাজ করছি আমি। আসিফ চুপ করে গেল দ্বিধা নিয়ে। খবরটা বেশ জরুরি, তাই হৃদকে জানানো দরকার। এজন্য আসিফ আগের নেই জড়ানো গলায় বলল, ভাই, খবরটা মনে হয় আপনার জন্য খুব জরুরি হবে। ভাবিকে নিয়ে আসিফকে মাঝপথে থামিয়ে দিয়ে গম্ভীর মুখে আড়ালো হৃদ। বল, শুনছি। আসিফ দ্বিধা নিয়ে কয়েক সেকেন্ড চুপ থেকে ধীর গলায় বলতে থাকলো, আসলে ভাই, ভাবের খোঁজ পেয়েছিলাম আমরা। আপনার কথা অনুযায়ী সিম অফিস থেকে নাম্বারের তথ্য জোগাড় করেছিলাম নাম্বারদাতার। আপনার ধারণাই ঠিক ছিল। সেদিন রাতে ভাবি কল করা মানুষটা ওনার বড় ভাই ছিল। কলদাতার রেজিস্টার সিম থেকে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ভাবির ভাইয়ের ছবিসহ সকল তথ্য জোগাড় করেছিলাম। ছেলেটি আমাদের পরিচিত এক ছোট ভাই, আপনিও চিনবেন ওকে। ওর নাম আরিফ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে মাত্র বের হয়েছে। ওর ছোট বোনের নামই রিক্তা ইসলাম মায়া, মানে আমাদের ভাবি। এ নিয়ে আমি সকাল থেকে বেশ কয়েকবার আরিফের সঙ্গে ফোনে কথা বলে শিওর হয়েছি ভাই, আপনি যাকে ইসরাত জাহান নামে চেনেন উনি আমাদের ভাবি হয় ভাই। ভাবি আপনাকে নিজের নাম মিথ্যা বলেছিল সেদিন। এবার কেন বলেছিল সেটা ভাবিই ভালো বলতে পারবে ভাই। তবে আমি আরও খোঁজ নিয়ে জানতে পারি ভাবি আজ সকালে আপনার খোঁজে নরসিংদী গিয়েছিল ওনার 3 বান্ধবী সহ চাচাতো বোনকে নিয়ে। হাফেজ সাহেবের ছেলে সুমন আমাদের লোকদের জানিয়েছে সেটা। এর আগেও নাকি আপনার খোঁজে কিছুদিন আগে গিয়েছিল ওরা, কিন্তু প্রথমবার আপনার খোঁজ না পাওয়ায় ব্যর্থ হয়ে নাকি আজ দ্বিতীয়বারের মতন গিয়েছিল, কিন্তু পথিমধ্যে নাকি ভাবিদের আজ সকালে অ্যাক্সিডেন্ট হয়। হাফেজ সাহেবের ছেলে সুমন নাকি সেখানেই ছিল। ও আমাদের লোকদের একটু আগে জানালো ভাবিসহ নাকি ওনার 2 ফ্রেন্ড মারা যায় অন দ্য স্পট, আর বাকি দুজনের অবস্থাও নাকি বেশ ভালো না, হসপিটালে ভর্তি আছে আহত অবস্থায়। ভাবির পরিবারের এটা নিয়ে তোলপাড় চলছে। আমি আরিফকে একটু আগে ফোন করেছিলাম, ফোন ধরেনি, হয়তো ফোন তোলার পরিস্থিতিতে নেই। আমাদের ছেলেরা কিছুক্ষণ আগেই খবরটা দিল আমায়। এজন্য আমি আপনাকে বলতে বলতে থেমে যায় হৃদের নিশ্চুপ ভঙ্গি দেখে।
হৃদের চোখে মুখে আগের মতো গম্ভীর্য নেই, তবে বেশ শিথিল দেখালো তার চেহারা। হৃদের মুখ দেখে ভিতরকার অবস্থাটা বুঝল না আসিফ, কারণ হৃদের নিশ্চুপ দৃষ্টি তখনও ল্যাপটপের স্ক্রিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে। তবে হৃদের কিবোর্ডের ব্যস্ত হাত দুটো থেমে আছে টাইপিং করা থেকে। আসিফ সেদিকে পূর্ণ দৃষ্টিতে তাকাতেই বুঝল হৃদের হাত দুটো শুধু থেমে নেই, ভূমিকম্পর ন্যায় তরতর করে কম্পনরত হচ্ছে সেগুলো। আসিফের পূর্ণ দৃষ্টির মধ্যেই হৃদের সেই হাতের কম্পন আরও দৃঢ় হলো ক্রমাগত। আসিফের স্পষ্ট চোখে পড়ল হৃদের কার্নিশ পেয়ে ঝরা চিকন ঘামের ফোঁটাগুলোকে। আর আসিফ খানিকটা চমকালো, শুকনো গলায় দ্রুত চোখ বোলালো হৃদের মুখে। হৃদের শক্ত থাকা মুখের আদল পরিবর্তন দেখা না গেল, তবে আসিফের কানে আসলো হৃদের ভাঙা গলায় একটু স্বর। কবে হয়েছে এসব? আসিফ বিন্দুমাত্র সময় নিল না উত্তর করতে, ব্যস্ত গলায় বলল, ভাই, সকালের ঘটনা এটা। ভাবিকে ওনাদের পারিবারিক কবরস্থানে কবর দেওয়ার কথা চলছে, কিন্তু পুলিশ কেস হওয়ায় লাশ এখনো দাফন করা হয়নি, তদন্ত চলছে। ভাই, আপনি কি যাবেন ভাবিকে শেষ দেখা দেখতে? আসিফ বলতে বলতে আবারও থেমে যায় হৃদের নিশ্চল অবস্থা দেখে, কারণ ততক্ষণে হৃদ ল্যাপটপের কিবোর্ডের উপর কপাল থেকে গা ছেড়ে নিস্তব্ধ হয়ে যায় প্রশ্ন করার থেকে। আসিফ ধরফরিয়ে দ্রুত পায়ে এগিয়ে আসলো হৃদের দিকে, আতঙ্কিত হাতে ভাই ভাই করে ডাকতে লাগলো হৃদকে। আসিফ উত্তেজিত ভঙ্গিতে হৃদের কাঁধ চেপে ধরতেই বুঝল হৃদের বেগতিক শরীর তীব্র কম্পন হওয়ার বিষয়টা। হতভম্ব আসিফ তখন বাকরুদ্ধ হয়ে গেল হৃদের সারা শব্দ পাচ্ছে না বলে। আতঙ্কিত মুখে শুকনো ঢুক গিলতে গিলতে চাইল হৃদের দিকে। নিশ্চল হৃদকে দেখে আসিফ তখনও ঠাহর করতে পারছে না আসলে হয়েছে কি। হৃদ কি বেহুশ হয়ে গেল নাকি? অতিরিক্ত উত্তেজনায় হার্ট অ্যাটাক করলো? কোনটা? আসিফ বলতে বলতে থেমে যায় হৃদের নিশ্চলতার অবস্থা দেখে, কারণ ততক্ষণে হৃদ ল্যাপটপের কিবোর্ডের উপর কপাল থেকে গা ছেড়ে পড়ে রইল প্রশ্ন করার থেকে। অস্থির আসিফ দ্রুত পায়ে এগিয়ে আসলো হৃদের দিকে, আতঙ্কিত হাতে ভাই ভাই করে ডাকতে লাগলো হৃদের কাঁধ চেপে। হৃদকে স্পর্শ করে আসিফ বুঝতে পারল হৃদের বেগতিক শরীর তীব্র কম্পন হওয়ার বিষয়টা। হতভম্ব আসিফ মুহূর্তে বাকরুদ্ধ হয়ে গেল হৃদের সারা শব্দ পাচ্ছে না বলে। আতঙ্কিত মুখ তুলে চাইল হৃদের দিকে। নিশ্চল হৃদকে দেখে আসিফ তখনও ঠাহর করতে পারছে না আসলে হয়েছে কি। হৃদ কি মায়াভাবের মৃত্যুতে বেহুশ হয়ে গেল, নাকি অতিরিক্ত উত্তেজনায় হার্ট অ্যাটাক করল? কোনটা? আচ্ছা, হৃদ ভাই কি সত্যি মেয়েটাকে পছন্দ করত? হয়তো করত, নয়তো কেউ যদি কাউকে পছন্দই না করে তাহলে মানুষ তো এমনি আর এতটা দুর্বল হয় না, তাই না? তাহলে বলা যায় হৃদ ভাই ভাবিকে পছন্দের থেকেও বেশি কিছু করত, হয়তো ভালোবাসতো। নিজের চিন্তা ভাবনায় নিজেই চমকে ওঠা নেয় আতঙ্কিত চোখে হৃদের দিকে তাকালো আসিফ। হায় সর্বনাশ হয়ে যাবে যদি হৃদ মায়াকে সত্যি সত্যি ভালোবাসে থাকে, তো তাহলে হৃদ ভাইকে একা আসিফের পক্ষে সামলানো মুশকিল হয়ে উঠবে, কারণ হৃদ খান কারোর কথা শোনার মানুষ না। আসিফ মনের সংকীর্ণ হয়ে চিন্তা করলো হৃদের মাকে ফোন করবে কিনা। তিনি তো বাংলাদেশেই আসছেন মনে হয়। আসিফ কি একবার কথা বলবে, দেখবে, জানাবে হৃদ ভাইয়ের বর্তমান অবস্থার বিষয়টা, নাকি হৃদ ভাই রাগারাগি করবে ওনার মাকে এই বিষয়ে কিছু জানালে। আসিফ তীব্র দ্বিধায় পড়ে একটু অপেক্ষা করার চিন্তা করলো। হৃদকে হসপিটালে নিয়ে যাবে বলে ভয়ার্থ মুখে হৃদের দিকে চাইল। হৃদের কাঁধে হাতটা নাড়িয়ে তখনই আস্তে আস্তে করে হৃদকে ডাকতে লাগলো ভয়ে ভয়ে। জড়সড় আসিফের অবস্থা কাহিল বিষণ্ণ চিন্তায়। এসির মধ্যে কপালের কার্নিশ পেয়ে ঘাম ঝরছে ধরধর করে। বিষণ্ণ আসিফের চিন্তা আরও বেড়ে গেল যখন অনেকটা ডাকার পরও হৃদের কোনো রেসপন্স পেল না।
ভয়ার্থ আসিফ তখনই শিওর হলো যে আসলেই কোনো কিছু ঠিক নেই। দ্রুত হৃদকে হসপিটালে শিফট করার দরকার। উত্তেজিত আসিফ যখন দ্রুততার সঙ্গে নিজের পকেট থেকে ফোন নিয়ে অস্থিরতায় কল দিতে চাইল বডিগার্ডদের, কিন্তু তখনই মাঝে কল আসলো আরিফের। তাড়াহুড়োয় কোনো কিছু না ভেবেই উত্তেজিত আসিফ তৎক্ষণাৎ ফোন রিসিভ করলো আরিফের। মায়ার খবরটা এক ফাঁকে আরিফ থেকে নিতে চাইল, কিন্তু তার আগেই ফোনের ওপাশ থেকে আরিফ সালাম দিয়ে আসিফকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সরি ভাই, আপনি তখন আমায় কল দিয়েছিলেন, আসলে একটু ব্যস্ত ছিলাম হসপিটালের কাজে, এজন্য ফোনটা সাইলেন্ট ছিল, আপনার কলটাও রিসিভ করতে পারিনি। আপনি কিছু বলবেন ভাই? অস্থির আসিফ তৎপর মুখ খুলে বলল, হ্যাঁ হ্যাঁ, ভাবির লাশ কি তোমরা দাফন করে ফেলেছ নাকি করবে? ফোনের ওপাশে শান্ত থাকা আরিফ হঠাৎ চমকে উঠল আসিফের মুখে ভাবির লাশের কথাটা শুনে। এক মুহূর্তের জন্য আরিফও বোকা বনে গেল। কোন ভাবির লাশ দাফনের করার কথা ছিল তার? আর কার কথাই বা জিজ্ঞেস করছে আরিফকে? কে বা মরল? তাছাড়া আরিফের জানা মতে আসিফের সম্পর্কে ভাবি হয় এমন কোনো নারীকেই তো সে চিনে না। তাহলে কার কথা আসিফ এতটা অস্থিরতায় জিজ্ঞেস করছে? হতবাক আরিফ আসিফের কথা বুঝতে না পেরে অবুঝ গলায় প্রশ্ন করল, কার কথা জিজ্ঞেস করছেন ভাই? কে মারা গেছে? আমি তো কাউকে চিনতে পারছি না, আমার কাছে তো কারোর মৃত্যু সংবাদ আসেনি ভাই। আরিফের কথায় খানিকটা চমকিত নে আসিফ শুধালো, মানে তুমি না বললে তুমি হসপিটালে আছো, আর আমার কাছে খবর আসলো তোমার পরিবারের কে জানি মারা গেল আজ, এজন্য মূলত তোমার খোঁজখবর নিতে কল দিয়েছিলাম আর কি। না ভাই, আপনি হয়তো ভুল শুনেছেন কোথাও থেকে। আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই ভালো আছে, সুস্থ আছে, কারোর কিছু হয়নি। তবে আমি হসপিটালে আছি কারণ আমার বোনের হবু শ্বশুর শাশুড়ি 2 দিন আগে অ্যাক্সিডেন্ট করেছিল, তাই ওদের নিয়ে আপাতত হসপিটালে আছি। এখন অবশ্য ওনারাও ঠিক আছে, তবে আপনাকে যে বা যারা আমার পরিবারের সম্পর্কে বলেছে তারা হয়তো ভুল তথ্য দিয়েছে। আরিফের কথায় আশার আলো জেগে উঠল আসিফের মনে। মায়ের কথা উল্লেখ করে শিওর হতে বলল, তুমি শিওর তোমার পরিবারের সবাই ভালো আছে? না মানে আমি শুনেছিলাম তোমার ছোট বোন মায়া নাকি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে আজ সকালে। হতবাক আরিফ খানিকটা বিরক্ত বোধ করলো মায়াকে নিয়ে এমন বিবৃতিকর সংবাদ শুনে। সে মাত্র কিছুক্ষণ আগে মায়া ও তার পরিবারের সঙ্গে কথা বলেছে। মায়া জুই দুজনই চট্টগ্রামে চলে যাবে আজ রাতের ট্রেনে, এজন্য সবকিছু বুঝিয়ে দিচ্ছিল আরিফ কিভাবে কি করবে, অথচ তার জীবিত বোনের মৃত্যুর সংবাদ দিচ্ছেন অন্য কেউ, তাও রাজনৈতিক দলের কেউ। এমন ফাউল সংবাদগুলা কে ছাড়ে কে জানে। তারপরও আবার আরিফের বোনকে নিয়ে, কিন্তু কেন? আরিফ তো রাজনীতি করে না, সে একজন সাধারণ মানুষ, তাহলে তার পরিবারের সম্পর্কে কার এত মাতামাতি থাকতে পারে, তাও তার ছোট অবুঝ বোনকে নিয়ে? আরিফ অনেকটা নাখুশ গলায় আসিফকে শুধিয়ে বলল, না ভাই, আমার পরিবারের সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে, আমার ছোট বোনও জীবিত আছে, মাত্র কিছুক্ষণ আগে কথা বললাম, আপনি ভুল শুনেছেন। আমার আরিফের কল কেটে গেল ততক্ষণে, কারণ তাড়াহুড়োয় কল কেটে দিল আসিফ নিজেই। মায়ার জীবিত থাকার খবরটা হৃদকে দিতে উত্তেজিত ভঙ্গিতে হৃদের কাজ চাপলো আসিফ। তাড়াহুড়োয় বলতে লাগলো, ভাই, ভাবির কিছু হয়নি, উনি বেঁচে আছেন। আরিফের সাথে মাত্রই আমার কথা হলো, ভাবি নাকি ঠিক আছে, নিজের বাড়িতে আছেন। ভাই, আমাদের লোক ভাবির সঠিক তথ্য জোগাড় করতে পারেনি, কোথাও ভুল করেছে ওরা। ভাই, আপনি শুনছেন? ভাই, ভাই। হৃদকে ধাক্কেও যখন কোনো সারা শব্দ পেল না আসিফ, তখন তৎক্ষণাৎ আতঙ্কের ন্যায় কল লাগালো বডিগার্ডদের। মুহূর্তের মধ্যে হৃদকে বেহুশ অবস্থায় আসিফ অফিস থেকে হসপিটালে শিফট করানো হলো ইমার্জেন্সিতে। দীর্ঘ সময় নিয়ে হৃদের চেক আপ করে
রিপোর্ট দেখে ডক্টর আসিফকে জানালো অতিরিক্ত মানসিক চাপে আর টেনশনের কারণে কয়েক সেকেন্ডের জন্য হৃদের হার্ট ব্লক হয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিল জায়গায়, যার জন্য বিগত কয়েক ঘন্টা ঘুমের ইনজেকশন দিয়ে যাবে হৃদয়কে রেস্ট টাইম। তবে হৃদকে অতিরিক্ত মানসিক চাপ নেওয়ার জন্য কড়াভাবে নিষেধাজ্ঞা জারি করেছে ডক্টর। এতে করে নেক্সট টাইম হৃদের প্রাণঘাতীও হতে পারে বলে জানালেন ডক্টররা। অস্থির হতবুদ্ধি আসিফ শিথিল হয়ে গেল ডক্টরের কথায়। কী পরিমাণ মানসিক চাপে পড়লে হৃদখানের মতন একটা শক্তপোক্ত মানুষের হার্ট ব্লক হয়ে জ্ঞান হারিয়ে সোজা হসপিটালের বেডে পড়ে থাকে সেটা সত্যি আসিফের ধারণার বাহিরে। সে এখনো ধারণা করতে পারছে না হৃদের ভেতরকার অস্থিরতাটা। তবে আসিফ অন্তত এতটা বুঝতে পারছে যে হৃদ খানের জীবনে মায়া নামক মেয়েটির প্রভাব অনেক জুড়েই রয়েছে। হয়তো আসিফের ধারণাও নেই এতটা জুড়ে আছে। কিন্তু চিন্তিত আসিফ হৃদের কেবিনের সোফায় বসে থাকলো মাথা ঝুঁকে। বাহিরে বডিগার্ড পাহারায়, পরিবারের কেউ আসেনি, কারণ আসিফ এখনো হৃদের পরিবারের কাউকে জানায়নি, জানাবেও না কিছু কারণ বশত। তাছাড়া ডক্টর বলেছে রাতের মধ্যেই হৃদের জ্ঞান ফিরবে। হৃদের জ্ঞান ফিরলে আসিফ কী জবাব দিবে সেটা নিয়েও আপাতত সে চিন্তিত। মানছে আসিফের একটা ভুলের জন্য তার হৃদ ভাই আজ হসপিটালে, কিন্তু এতে তো আসিফের কোনো হাত ছিল না। আসিফ তো সত্যি জানতো না সবটা বিষয়গুলো এমন বাজেভাবে ঘটে যাবে। ওদের লোক যে এতটা ভুল তথ্য নিয়ে আসবে কে জানতো। এখন আসিফের জন্য সবচেয়ে ভয়ের বিষয় হলো হৃদের জ্ঞান ফেরার পর যদি হৃদ শুনতে পায় আসিফের দেওয়া সংবাদটা সম্পূর্ণ মিথ্যা, আসলে এমন কিছুই হয়নি, মায়াও সুস্থ এবং জীবিত আছে, তাহলে নিশ্চিত তাণ্ডবের ঘূর্ণিঝড় বয়ে যাবে আসিফের উপর দিয়ে হৃদকে এমন ভুলভাল তথ্য দেওয়ার জন্য। আল্লাহ মালুম তখন আসিফের কি হবে। চিন্তিত আসিফের বিষণ্ণতার ঘোরের মাঝে কাটল বিগত 8 ঘন্টা। হৃদের হুঁশ ফিরল প্রায় 8 ঘন্টা পর। তখন রাত 1টার কাটায়। হৃদের জ্ঞান ফিরতে দেখে আসিফ সুস্থির হয়ে গিয়েও হতে পারল না তীব্র চিন্তায়। ডক্টর হৃদের নর্মাল চেক আপ করে যেতেই আসিফ ভয়ে জড়সড় অবস্থায় হৃদের দিকে তাকায় সত্যিটা বলার জন্য। কিন্তু তখন হৃদের হার্ট ব্লক হওয়ার জন্য শ্বাসকষ্ট হয়ে উঠেছিল একটা সময়, যার জন্য অক্সিজেন মাস্ক লাগাতে হয়েছিল হৃদকে। দুর্বলতায় এখনো অক্সিজেন মাস্ক দিয়েই শ্বাস টানছে হৃদ। তবে এর মধ্যে হাত পা নাড়িয়ে হৃদকে উঠে বসার চেষ্টা করতে দেখে তৎক্ষণাৎ আসিফ এগিয়ে আসলো সাহায্য করতে চেয়ে। কিন্তু পথেই হৃদের নিজের দুর্বল হাতের ইশারায় থামিয়ে দেয় আসিফকে এবং নিজে নিজেই উঠে বসে বেডে পিঠ ঠেকিয়ে তৎপর মুখ থেকে মাস্ক খুলে গলায় ঝুলায়। বড় বড় নিঃশ্বাস ফেলে ঘাড় বেঁকে আসিফের দিকে শূন্য নিশ্চল দৃষ্টিতে চেয়ে থেকে ছোট শব্দে বলল, গাড়ি বের কর আসিফ, আমি বের হব। চমকিত ন্যায় আসিফ শুধালো, কেন ভাই, আপনার শরীর তো এখনো দুর্বল। তোরে বাড়তি কথা বলতে বলি নাই আমি, দ্রুত গাড়ি বের করতে বলছি, আশুগঞ্জ যাব আমি। হৃদের গাড়ি বের করার কারণটা বুঝতে পেরে মুহূর্তে ভয়ে চুপসে যায় আসিফ। মায়ার খুঁজে হৃদ যে আশুগঞ্জ অবধি যেতে চায় সেটা ঠিক বুঝলো আসিফ, কিন্তু হৃদ তো আর জানে না মায়া আসলেই জীবিত আছে, মরে নেই। ভয়টা আসিফ ভয়ে ভয়ে হৃদকে মায়ের জীবিত হওয়ার সত্যিটা জানালো এবং আতঙ্কের ন্যায় হৃদের গম্ভীর মুখের দিকে সময় নিয়ে তাকিয়ে আসিফ বিন্দুমাত্র বুঝতে পারল না হৃদের ভেতরটার অবস্থা। মায়ের জীবিত হওয়ার বিষয়টা শুনেও হৃদকে কোনো রিয়েক্ট করতে না দেখে আসিফ আরও ভয় করল হৃদের নিশ্চুপ থাকার বিষয়টা নিয়ে। নিশ্চয়ই আসিফের কপালে দুঃখ আছে, এজন্য হৃদ হঠাৎ করে এমন গুমড়ে চুপ হয়ে গেছে। শান্ত থাকা হৃদ আরও শান্ত হয়ে গেল। হঠাৎ গা ছেড়ে বালিশে মাথা ঠেকে
নিশ্চুপ ভঙ্গিতে চোখ বন্ধ করে পড়ে রইল বেশ কিছুক্ষণ, যেন কোথাও স্বস্তির সন্ধান খুঁজে পাচ্ছে হৃদ। জড়সড় আসিফ খানিকটা দ্বিধায় পড়ে গেল হঠাৎ হৃদকে শান্তিমতে শুয়ে পড়তে দেখে। আসিফ ধারণায় আসলো হয়তো হৃদ ওর কথা শুনতে পায়নি, এজন্য কিছু বলেনি। তাই আসিফের দায়িত্ব হৃদকে পুনরায় একই কথাগুলো আবারও বলা। আসিফ অনেকটা রয়ে শুয়ে দ্বিধা কাটিয়ে জড়সড় রয়ে কিছুক্ষণ নিশ্চুপ ভঙ্গিতে দাঁড়িয়ে থেকে আবারও হৃদকে ডাকতে লাগলো পুনরায়। এবার খানিকটা উচ্চস্বরে ডাকলো, কারণ আসিফের ধারণা হৃদ হয়তো ওর কথা ঠিকঠাক শুনতে পাচ্ছে না হার্ট ব্লকের জন্য। কানে সমস্যা হচ্ছে হৃদের, তাই। কিন্তু আসিফ ভুল প্রমাণিত হলো তখন যখন হৃদের দক্ষ হাতে থাপ্পড় পড়ল ডান গালে। স্তব্ধ আসিফ গালে হাত দিয়ে হৃদের দিকে তাকিয়ে থাকলো বোকার মতন। জীবনে এই প্রথম মানল হৃদ ভাই ওকে, তাও এত বছরের সঙ্গী হয়ে কাজ করার পর। আসিফকে ঘোরের মাঝে ফেলেই হৃদ কেবিন থেকে বের হয়ে গেল। ততক্ষণে খালি পায়ে অক্সিজেন মাস্ক, স্যালাইনের নল টেনে খুলে ফেলে। হৃদের এমন ক্ষোভে কোথায় গেল আসিফ জানে না, তবে সে তৎক্ষণাৎ হৃদের পিছন পিছন ছুটল হৃদের চলে যাওয়া দেখে গালে হাত দিয়ে, আর হৃদকে পিছনে ডেকে বলতে লাগলো, ভাই কোথায় যাচ্ছেন আপনি এ অসুস্থ শরীরে? ডাক্তাররা বলেছে আপনাকে রেস্ট নিতে। ভাই প্লিজ যাবেন না আপনি, ভাই। হৃদ শুনল না আসিফের বারণ, বরং দুর্বল শরীরে বের হয়ে গেল তখনই হসপিটাল থেকে। চিন্তিত আসিফ সেও হৃদের পিছন পিছন দৌড়ালো গালে হাত দিয়ে। আর যাই হোক, হৃদ ভাইকে তো আর একা ছাড়া যাবে না এই অবস্থায়, তাই না? তাহলে বিপদ তো আরও বাড়বে। তাছাড়া দোষটা তো আসিফের ছিল বেশি, তারই আরও ভালোভাবে খোঁজখবর নেওয়া উচিত ছিল মায়া ভাবির সম্পর্কে। তবে আসিফের সাথে সাথে অপরাধী তো আরও একজন ছিল, যে আসিফকে এমন ভুলভাল তথ্য জোগাড় করে দিল সে। এবার তাকেও ছাড়বে না আসিফ। হৃদের পিছন পিছন যেতে যেতে আসিফও নিজের অ্যাসিস্ট্যান্ট মাহফুজকে তার পাওনা থাপ্পড়টা ঠাস করে মেরে গেল, আর হুমকি ধমকিও স্বরূপ একচুট বুঝিয়ে গেল আসিফকে এমন ভুলভাল তথ্য দেওয়ার জন্য এই থাপ্পড়টার উপযোগী ছিল সে। হতবুদ্ধি মাহফুজ সেও গালে হাত দিয়ে হসপিটালের করিডোরে দাঁড়িয়ে থাকলো আসিফের চলে যাওয়ার দিকে তাকিয়ে। মূলত মাহফুজ আসিফের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়, আসিফ যা বলে তাই করতে হয় তাকে। আর এজন্যই বিগত কয়েক ঘন্টা আগে তাকে বলেছিল যে কোনো মায়া মেয়ের সম্পর্কে তথ্য জোগাড় করতে, এবং সে সেটাই করে। লোকাল লোক লাগিয়ে মায়া মেয়েটির সম্পর্কে তথ্য জোগাড় করেছিল মাহফুজ। কিন্তু ফাজিল ছেলেগুলো যে ওনাকে মেয়ে সম্পর্কে এমন ভুল তথ্য দিবে কে জানে। আজ মাহফুজের গালে আসিফের দেওয়া থাপ্পড়টা তাহলে ওই ছেলেগুলোর পাওনা হয়ে গেল, কারণ ওদের ভুলের তথ্যের জন্যই মাহফুজ আসিফের হাতে শক্ত থাপ্পড় খেল। তাই মাহফুজও ধীর মনে ঠিক করে নিল কাল সকালে সব কয়টাকে একটা করে থাপ্পড় লাগাবে, শুধু আজকের থাপ্পড়টার জন্য। সকাল 6:15, সারা রাত ভোর ট্রেন জার্নি করে মাত্রই চট্টগ্রামের ভাড়া বাসায় ফিরল মায়া আর জুই। সঙ্গে রয়েছে মায়ার মামা সেলিম সাহেব। চট্টগ্রাম রেল স্টেশন থেকে মুরাদপুরে মায়াদের বাসা মাত্র 20 মিনিটের রাস্তা। মায়া আর জুই যখন স্টেশনে পৌঁছায় তখন সেখানে পূর্ব থেকে উপস্থিত ছিল মায়ের মামা সেলিম সাহেব। মূলত উনি মায়া আর জুইকে সেফলি বাসায় পৌঁছে দিয়ে যাবেন জেএসসি মোড়, ওনার নিজের ফ্যাক্টরিতে। ব্যবসায়ী মানুষ তিনি, তাই সময়ের পাক্কা হিসাব ওনার কাছে আছে। সকাল সকাল মায়াদের বাসার গেটের সামনে রিক্সা থামাতেই একে একে ওদের ব্যাগপত্র নিয়ে নেমে আসলো মায়া আর জুই। অপর রিক্সা থেকে সেলিম সাহেব ভাড়া মিটিয়ে তৎক্ষণাৎ এগিয়ে আসলো দুই ভাগ্নির দিকে। কাপড় চোপড়ের ব্যাগ ছাড়াও এক্সট্রা খাবারের ব্যাগ ছিল অনেক। আশুগঞ্জ থেকে নিয়ে আসা এসব।
সেলিম সাহেব মায়াদের রিক্সা ভাড়া মিটিয়ে দিয়ে কিছু ভারী ব্যাগ নিয়ে হাঁটা ধরলো বাসা পথে। পিছন পিছন জুইও হাঁটলো কিছু ব্যাগ গুছিয়ে। বাকি পিছনে রয়ে গেল মায়া, যার জন্য মায়া নিজের ভাগের ছোট ছোট কাপড়ের ব্যাগগুলো একত্রে গুছিয়ে নিচ্ছিল নেওয়ার সুবিধার্থের জন্য। এজন্য মূলত মায়ার কোমর ঝুঁকে ব্যাগগুলো একত্রে করার সময় হঠাৎই কোথায় থেকে কেউ একজন মায়ার ডান বাহুতে হ্যাঁচকা টানে মায়াকে সোজা করতে করতে মায়ার মুখে অস্পষ্ট করে আওড়াতে লাগলো, আরে আরে কে? বলার মাঝেই কষে থাপ্পড় বসালো মায়ের ডান গালে। হতভম্ব মায়া এক মুহূর্তের জন্য কিছুই বুঝে উঠতে পারল না আসলে মায়ের সাথে কিছু হয়েছে। বরং তবদা খেয়ে যাওয়ার নে মায়া ডানে ঝুঁকে পড়ে বাম গালে হাত ছোঁয়াতে যাবে, তখনই অপর বাহু টেনে মায়াকে তৎক্ষণাৎ সোজা করতে করতে অপর গালে থাপ্পড় বসালো মায়ার। পরপর দুইটা থাপ্পড়ের দাপটে মুহূর্তের মাঝে তবদা খেয়ে গেল মায়া। শরীর টলিয়ে উঠে চোখে অন্ধকার দেখা দৃষ্টি তুলে কোনো রকমে সামনে তাকাতে চাইল। তখনই মায়ার হালকা আবছা দৃষ্টি ভিড়ল কারোর রাগান্বিত লাল ক্ষুব্ধ মুক্ত। মায়া ভালো করে চোখ টেনে লোকটার দিকে তাকাতে চাইল। পুনরায় দাবাং হাতের থাপ্পড় পড়ল মায়ার টনটন করা ব্যথা গালে, তাও একই ব্যক্তির থেকে। পরপর 3 বারের থাপ্পড়ে গালের চাপাসহ নড়ে ওঠে মায়ার। ব্যথায় কাতরে উঠে সহ্য করতে না পেরে তখনই হু হু শব্দ করে কেঁদে ওঠে রাস্তায়। কে বা কারা এমন নির্দয়ভাবে মায়াকে মারছে তাও জানে না মায়া। তবে লোকটার থাপ্পড়ের দাপটে মায়া ঠিকঠাক চোখেও দেখছে না, শুধু কানে একটু করে আসছে কারোর রাগারাগি ফুসফুস নিঃশ্বাসের শব্দ। মায়া ধরে নিল সামনের মানুষটারই হয়তো এমন রাগান্বিত ফুসফুস নিঃশ্বাসের শব্দটা হবে। কন্দনরত মায়া দুহাতে নিজের দুগাল আঁকড়ে ধরে হু হু শব্দ করে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে মায়া কয়েক সেকেন্ডের মধ্যে নিজের চোখ তুলে সামনে তাকাতেই মায়ের চোখের দৃষ্টি ভিড়ল হৃদের রাগান্বিত হিংস্র মুখটা। পরপর 3টা থাপ্পড়ে গালের মাড়িসহ নড়ে উঠল মায়া। ব্যথায় কাতরে উঠে সহ্য করতে না পেরে তৎক্ষণাৎ কেঁদে উঠল হু হু শব্দে। কে বা কারা মায়াকে এমন নির্দয়ভাবে মারল তাও জানে না মায়া। লোকটার পরপর থাপ্পড়ে মায়া ঠিকঠাক দেখার সুযোগটাও পায়নি মানুষটাকে। তবে যেটা মায়ের কানে এসেছে সেটা হলো কারোর রাগান্বিত ফুসফুস নিঃশব্দের শব্দ। কন্দনরত মায়া দুহাতে দুগাল চেপে ধরে হিচকি তুলে কাঁদতে কাঁদতে ভেজা দৃষ্টি তুলে তাকাতে চাইল সামনের মানুষটার দিকে। তাকালো, কিন্তু তৎক্ষণাৎ মায়ের সেই ভেজা দৃষ্টি ভিড়ল পরিচিত হৃদের রাগান্বিত হিংস্র মুখটা। হৃদকে দেখে মায়ের কান্নাটা আরো বাড়ল ঘোর অপমানে। লজ্জিত মায়া মাথা নত করে আসতে হৃদ দক্ষ হাতে চালান করলো মায়ের বাহু টেনে কাছে টানায়। মুহূর্তের মাঝে মায়ের বাহুর হ্যাঁচকা টানে মুখোমুখি করে দাঁতে দাঁত পিষল হৃদ। তপ্ত গলায় শুধালো মায়াকে, মিথ্যাবাদী নারী, একটার পর একটা মিথ্যা, কন্টিনিউয়াসলি এত মিথ্যা আসে কোথা থেকে তোর? জবান খুললেই মিথ্যা বলিস। এত মিথ্যা বলতে বলতে ক্লান্ত হোস না? নাকি শরীরের রক্ত মাংস পর্যন্ত মিথ্যা দিয়ে গড়ে ফেলেছিস বেয়াদব? হৃদের কথায় ঘোর অপমান বোধ করল মায়া। প্রথমত সে কিছুই করেনি, আর না কিছু বুঝতে পারছে কিসের জন্য এতগুলো থাপ্পড় খেল সে। কি থেকে কি হলো তাও বুঝতে পারছে না। সকালবেলা স্টেশন থেকে মামার সাথে বাসায় আসলো। রিক্সা থেকে নেমে মালপত্র নিয়ে জুই ও মায়ার মামার বাসার ভিতরে গেল। এখন মায়াও তাদের পিছনে বাসার ভেতরে যেত, কিন্তু হঠাৎ ঝড়ের মতন হৃদ কোথায় থেকে এসে কেন মায়াকে এতগুলো থাপ্পড় মারল তাও জানে না মায়া। আর না হৃদের এখনকার কথাগুলো মানে বুঝতে পারছে সে। মায়া যতটুকু মনে পড়ে, সে হৃদের সাথে বিগত মাস ধরে দেখা সাক্ষাৎ বা কোনো রকম কথা হয়নি। তাহলে মায়া মিথ্যাটা বলল কখন হৃদকে তাও মনে পড়ছে না।
কন্দনরত মায়া ঘোর অপমানে চেতে উঠল। মুচড়ামুচড়ি করে হৃদের হাত থেকে নিজের বাহু ছাড়িয়ে নিতে চাইল। অঝরে কাঁদতে কাঁদতে হৃদের উদ্দেশ্যে জোর গলায় বলল, ছাড়ুন আমাকে অসভ্য নেতা। আমি যত খুশি তত মিথ্যা বলবো, তাতে আপনার কি? আপনি শুনতে আসেন কেন? আপনি কে আমাকে মারার? নেতার ছেলে হয়েছেন বলে কি মাথা কিনে নিয়েছেন? যা খুশি তাই করবেন আর আমরা কিছু বলতে পারবো না? এমন বালের এলাকায় না থাকলে কি হবে আমার? আমি আবার চলে যা। মায়ার আতঙ্কের নে শব্দ করে উঠল তৎক্ষণাৎ। চোখ দুটো বড় বড় হয়ে আসলো মুহূর্তেই। ছটফট করার ন্যায় দুহাতে আঁকড়ে ধরল হৃদের এক হাত, গাল থেকে ছাড়াতে চেয়ে। কিন্তু মায়ের ছটফটে হৃদের হাত আরো শক্ত হয়ে আসলো মায়ের গালের মাড়ি চেপে ধরায়। মায়া গুঙ্গালো। ছটফট করার ন্যায় হৃদের হাত থেকে গাল ছাড়িয়ে নিতে চাইলে হৃদ আরো তেতে উঠল। রাগে রি রি করে শুধালো, আমি কে তাই না? আমি তোর জম। তোকে মারার জন্য আমার বাপের ক্ষমতার দরকার নেই। সুজা তোর ঘরে গিয়ে মেরে আসবো। তোর কি মনে হয় তুই পালিয়ে বাঁচবি? এই বালের এলাকা ছেড়ে কই পালাবি তুই? কোন দেশে শুনি? তুই তো এই দুনিয়া ছাড়লেও আমি তোকে রেহাই দিব না। পরকালেও আমার দাবি থাকবে প্রথমে। তোর তো সব পথই বন্ধ। ছটফট করার ন্যায় মায়া হঠাৎই হৃদের হাতে কামড়ে ধরল। হৃদ আক শব্দে তৎক্ষণাৎ হাত ঝাড়া দিয়ে মায়ার গাল ছেড়ে দিতে মায়া চেতন গলায় শোধালো, আমি মরলেও যখন রেহাই পাবো না তখন আপনি মরে যান আর আমাকে রেহাই দেন। তারপরও রেহাই দেন। আমি আর পারছি না। আল্লাহর ওয়াস্তে আমাকে রোজ রোজ অপমান করা ছাড়ুন প্লিজ। মায়ের কথায় হৃদ পুনরায় মায়ার বাহু শক্ত হাতে কাছে টেনে রাগে কটমট করে বলল, তুই তো প্রথম থেকে চাইতি আমি যেন মরে যাই। সেজন্য আহত অবস্থায় সেদিন রাতে একা ফেলে পালিয়ে গিয়েছিলিস। আজও তোর জন্য মরতে মরতে বাঁচলাম। তোর কি মনে হয় আমি মরলে তোকে দুনিয়ায় একা রেখে যাব তোর নাগরের সাথে সংসার করতে? আমাকে তোর দয়ালু মনে হয়? আমি মরলেও তোর সলিড বিহিত করে মরব, যাতে দ্বিতীয় কোনো পুরুষের সঙ্গ তুই নিতে না পারিস। আরেকটা কথা, এতদিন শুধু সন্দেহ ছিল, এখন শিওর হয়ে বলছি, আমার সাথে তেরামি করবি তো সোজা প্রাণে মরবি। মিথ্যা বলবি না। পালানোর চেষ্টা তো মোটেও করবি না, কারণ লাভ নেই। তোর 14 গোষ্ঠীর জন্মকুণ্ডলী পর্যন্ত আছে আমার কাছে, তাই বারবার পালানোর সুযোগ পাবি না। হৃদের সব কথাগুলোই কেমন মাথার উপর দিয়ে গেল মায়ার। সবকিছু ধোঁয়াশার ন্যায় ঠেকলো। মায়ের যতটুকু মাথায় আটকালো সেটা হলো হৃদ সাংঘাতিক বাজে আর অসভ্য প্রকৃতির মানুষ। হৃদের কাউকে অপমান করতে কারণ লাগে না। ক্ষমতার দাপটে এমনি চড়িয়ে বেড়া। মানুষকে মানুষ মনে করে না, যেমনটা মায়াকে মনে করে না সে। মায়াকে অকারণে অহেতুক অপমানিত করে হৃদ শান্তি পায়, যেন মায়া হৃদের চিরশত্রু হয়। কিসের শত্রুতামি আপনার আমার সাথে? কেন বারবার আমাকে অপমান করতে চলে আসেন? হৃদের পরিচয় সম্পর্কে মায়াকে কিছু বলল না, বরং হৃদ আগের ন্যায় কটমট করে শুধালো, তোর সাথে আমার সারা জীবনের শত্রুতামি। চিরশত্রু হোস তুই আমার। হয়েছে আবার, যা বাসায়। কথাগুলো বলতে বলতে হৃদ মায়াকে হালকা ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দিয়ে হন হন করে উল্টো পায়ে হেঁটে গাড়ির দিকে চলে যায়। ঠিক যেই তেজে এসেছিল একই তেজে আবারও গিয়ে বসলো গাড়ির পেছন সিটে। আসিফ হৃদকে গাড়ির পেছনে বসতে দেখে লাফ দিয়ে গাড়ির ড্রাইভিং সিটে বসে পড়ল স্টিয়ারিং চেপে। মূলত সে এতক্ষণ যাবৎ গাড়িতে বসে নীরব দর্শক ছিল হৃদের রাগ মায়ার প্রতি দেখে। আসিফ বুঝতে পারছে হৃদের এত রাগের কারণ। হয়তো এই মুহূর্তে মায়ারও জানা নেই হৃদ কেন এত রাগ করলো, তবে একটা সময় ঠিকই বুঝতে পারবে মায়া। তখন আজকের দিনটার কথা খুব মনে পড়বে হয়তো।
আসিফ প্রথমে হৃদের পিছন পিছন গাড়ি থেকে বের হতে চেয়েছিল, কিন্তু পথিমধ্যে হৃদ মায়াকে থাপ্পড় লাগাতে দেখে আর সাহস করে বের হয়নি, বরং আধখোলা গাড়ির দরজা চাপিয়ে লাগিয়ে চুপচাপ গাড়িতে বসে পড়ে নীরব দর্শক হয়ে। কারণ সে জানতো আপাতত তার ওইখানে কোনো কাজ ছিল না। তাছাড়া সে যদি হৃদের পিছন পিছন যেত তাহলে মায়ার থাপ্পড়গুলো সাথে সাথে আসিফও কয়েকটা থাপ্পড়ের ভাগ পেত হৃদ থেকে। আসিফ অলরেডি একটা থাপ্পড় খেয়েছে হৃদের হাতে রাতে, তাই এখন আর পাকাম্য করে হৃদের পিছন পিছন গেল না। চুপচাপ আসিফ হৃদের ভয়ে মুখ বন্ধ করে রেখে গাড়ি স্টার্ট করলো। ড্রাইভিং স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে মিররের দিকে এক পলক দেখে নিল পিছনে বসে হৃদকে। হৃদ সিটে পিঠ ঠেকে চোখ বন্ধ করে হাত বাজ করে শোয়া। সারা রাত জার্নি করে ক্লান্ত বুঝেই যাচ্ছে। ঢাকা থেকে চট্টগ্রাম মুরাদপুর পর্যন্ত টানা 10 ঘন্টা রাস্তায় 8 ঘন্টা গাড়ি চালিয়ে দ্রুত এসে পৌঁছেছে হৃদ শুধু মায়াকে ধরতে। প্রথমে ওরা আশুগঞ্জ গিয়েছিল মায়ার খুঁজে, কিন্তু পথিমধ্যে কৌশল করে আসিফ আরিফকে ফোন করে জেনে নেয় মায়া বর্তমানে অবস্থান সম্পর্কে। মায়া চট্টগ্রামে আসছে জেনে তারপরও হৃদ গাড়ির স্পিড বাড়িয়ে দ্রুত এখানে এসে পৌঁছালো। সকাল সকাল হৃদের গাড়ি দেখে দারোয়ান দ্রুত গেট টেনে খুলে দিতেই আসিফ গাড়ি নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো। বাড়ির সামনেই মালির সাথে দাঁড়িয়ে আরাফ খান পাইপ লাগিয়ে গাছে পানি দিচ্ছিলেন তিনি। হঠাৎ করে গাড়ির হর্ন কানে আসতেই চমকে উঠে সামনে তাকাতেই চোখে পড়ল হৃদের কালো মার্সিডিজ গাড়িটি। চমকিত আরাফ খান কপাল কুঁচকে হাত ঘড়িটা দেখতে চাইল কয়েকটা বাজে, কিন্তু খালি হাত দেখে ওনার মনে পড়ল ঘড়ি এখনো পরা হয়নি হাতে, রাতে খুলে রেখেছে, তাই আর ফজরের নামাজের পর পড়া হয়নি। কিছুক্ষণ আগেই মাত্রই ফজরের আজান নামাজ পড়ে মসজিদ থেকে আসলো উনি। গায়ে সাদা পাঞ্জাবির সাথে সাথে এখনো মাথায় টুপি আছে। উনি বিষণ্ণে এক ফাঁকে উজ্জ্বল পরিষ্কার আকাশটাও দেখে নিল, বুঝতে পারল এখনো সূর্য ওঠেনি। এত ভোর সকাল সকাল হৃদের গাড়ি, তাও খানবাড়িতে। বিষয়টা চরম আশ্চর্যজনক। যে ছেলেকে ফোনের পর ফোন করেও পাওয়া যায় না, চট্টগ্রামে আসতে চায় না বাবার কাজে, সে ছেলে আপসী আজ এত সকালে দাদার বাড়ির চৌকাঠ মারল। বিষণ্ণে আরাফ খান পাশের মালিকে প্রশ্ন করে বলল, এই আব্দুল, বাজে কয়টারে বলতে পারিস? তৎক্ষণাৎ উত্তর আসলো আব্দুলের, না স্যার, জানি না তো। আরাফ খান বিরক্তির চোখে এক পলক তাকালো আব্দুলের দিকে, ঘাড় ঘুরিয়ে পুনরায় হৃদের গাড়ির দিকে তাকাতে দেখলো হৃদ খালি পায়ে গাড়ির পেছনের দরজা খুলে নামছে। হৃদকে বিধ্বস্ত আর এলোমেলো অবস্থায় খালি পায়ে গাড়ি থেকে নামতে দেখে মুহূর্তে বিষণ্ণে হতবুদ্ধি হয়ে গেল আরাফ খান। অবাক করা চোখে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলো হৃদের পায়ের দিকে। এত সকাল সকাল হৃদ খালি পায়ে কোথায় থেকে আসলো তাও বুঝতে পারছেন না উনি। আরাফ খান হৃদকে কিছু জিজ্ঞেস করবে, তাও সুযোগ পাচ্ছে না, কারণ হৃদ গাড়ি থেকে নেমে সোজা হনহনিয়ে বাড়ির ভিতরের দিকে চলে যাচ্ছে। আরাফ খান জোর গলায় হাঁক ছাড়িয়ে হৃদকে আটকাতে চাইল ডেকে, কিন্তু হৃদ থামল না। শুনেও না শোনার মতো করে হনহনে চলে যাচ্ছে বাড়ির ভেতরের দিকে। আপাতত তার ফ্রেশ হয়ে ঘুম দরকার। হৃদকে থামতে না দেখে আরাফ খান পুনরায় ডেকে হৃদের উদ্দেশ্যে বলল, এই হৃদ, কোথায় যাচ্ছিস? এদিকে আয়, আমার তোর সাথে সিরিয়াস কথা আছে। এত সকাল সকাল খালি পেয়ে কোথা থেকে উদয় হয়েছিস তুই? তোকে দেখে মনে হচ্ছে ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে আছিস। সত্যি করে বল, কয়টা মেয়ের ধোকা খেয়ে জুতা ফেলে এসেছিস রাস্তায়? সত্যি না বললে কিন্তু আমি তোর বাপ আর দাদির কাছে বলে দেব তোর ছ্যাঁকা খাওয়ার কথা, মনে রাখিস। হৃদ আরাফ খানের কথা কানে না তোলার মতন করে সোজা চলে গেল বাড়ির ভেতরে। সে জানে আরাফ খানের ডাকে সাড়া দিলে
নানান উল্টাপাল্টা প্রশ্ন করবে অহেতুক যুক্তি দেখিয়ে। আসিফ গাড়ি পার্ক করে হৃদের পিছন পিছনই যাচ্ছিল। আরাফ খান হৃদকে না পেয়ে আসিফকে ডাকলো। আসিফ আরাফ খানের ডাকে আমতা আমতা করলো, ইতস্তত বোধ করলো কাছে যেতে। আরাফ খান আসিফকে আমতা আমতা করে দাঁড়িয়ে থাকতে দেখে ধমকের স্বরে বলল, এই হৃদ ভাইয়ের বলদ, এদিকে আয়, ডাকছি না আমি, আয় বলছি। আসিফ দ্বিধা নিয়ে এগিয়ে গেল আরাফ খানের কাছে। সে জানে তাকে এখন আরাফ খান নিজের কথায় ফাঁসাবে। সঠিক উত্তর না দিলে একচুট বকাও খেতে হবে তাকে। আবার সত্যি বললেও ঝামেলা। হৃদ ভাই আস্ত রাখবে না ওকে। আস্ত শুধু একটা থাপ্পড় দিয়ে ছেড়ে দিয়েছে, কিন্তু এইবার সত্যি বললে হৃদ ভাই সোজা গুলি করে উপরের টিকিট ধরিয়ে দেবে আসিফকে। আসিফ মনে মনে ভীষণ ভয় পেল ফেসেদের পরিস্থিতিতে পড়ে, কিন্তু মুখে প্রকাশ করলো না, বরং আরাফ খানের সামনে এসেই বোকার মতন হাসলো। আসিফের বোকা হাসি দেখে আরাফ খানের সন্দেহ আরো গাঢ় হলো। আসিফকে শাসিয়ে বলল, বলদের মতন হাসছিস কেন? আমি কি তোরে কমেডি দেখাইতে ডাকছি? হ্যাঁ। আসিফ তৎক্ষণাৎ মুখ বন্ধ করে মাথা নাড়িয়ে না বোঝালো। আরাফ খান আসিফের মাথা নাড়ানো দেখে ফের বলল, মুখে কি তালাও মারছত? আসিফ তাড়াহুড়ে বলল, না দাদা ভাই। ও আচ্ছা, তালা নাই তাই তো? শিওর তুই? জি দাদা ভাই। গুড, এবার তালাবিহীন জবানে সুন্দর করে ফটাফট বল তো দেখি, তোরা দুই বলদ এত সকালে কোথা থেকে এসেছিস? যেটার ভয় ছিল সেটি হলো। আরাফ খান আসিফকে এমন প্রশ্ন করবে সে প্রথম থেকে জানতো, এজন্য তো সে আসতে চায়নি। ঈদের পিছন পিছন পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আরাফ খানের ইগলের চোখে ঠিকই ধরা পড়ে গেল। আরিফ কথা ঘোরানোর চেষ্টা করে বোকার মতন হেসে বলল, কোথাও থেকে আসেনি দাদা ভাই, এমনি এমনি আর কি। এমনি এমনি কি? আকাশ থেকে পড়েছিস মাটিতে? আমতা আমতা করে বলল আরিফ। না আসলে দাদা ভাই আমরা। আসিফের কথা শেষ করতে না দিয়ে আরাফ খান বলল, আমরা কি? নিশ্চিত মারামারি করে এসেছিস তোরা? হৃদের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে। তোদের সাথে গুরু বডিগার্ড গুলো কই? আনিসনি সাথে? আরাফ খানের কথায় মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল আরিফ, সত্যি লুকাতে পেরে। আরাফ খানের কথায় রেশ টেনে বলল, আমাদের বডিগার্ডগুলো সবাই রাস্তায় আছে দাদা ভাই, ঘন্টা দুয়েকের ভিতরে চলে আসবে হয়তো। আসলে আমাদের কোম্পানির কাজ ছিল চট্টগ্রামে, এজন্য আমি আর ভাই আগে আগে চলে এসেছিলাম রাতে আর কি। তাহলে তোর আর তোর ভাইয়ের এমন চোরের দোষা কেন? কোম্পানির কাজে আসলে তো মানুষ বাবু হয়ে আসে, কিন্তু তোদের দেখে মনে হচ্ছে চুরি করে দরা খেয়ে কোথাও জুতা ফেলে এসেছিস। না দাদা ভাই, আসলে হৃদ ভাইয়ের জুতাটা হঠাৎ ছিঁড়ে যাওয়াতে রাস্তায় ফেলে দিয়েছিলাম। মধ্যে রাস্তায় ছিল বলে নতুন জুতা আর নেওয়ার হয়নি। আমার কাছে আলু বেসত, হৃদকে জীবনে নতুন জুতা ছাড়া পুরাতন জুতা পরতে দেখিনি। তাহলে হৃদের জুতা ছিঁড়ব কিভাবে? সত্যি বল যে মারামারি করতে গিয়ে জুতা কোথায় ফেলেছিস বলতে পারিস না? আরাফ খানের কথায় হাসলো আসিফ, মাথা চুলকিয়ে বলল, এত জুতা করছেন কেন দাদা ভাই? আপনি হৃদ ভাইয়ের জুতা দিয়ে কি করবেন? তোরে পিটাইয়া বলদ থেকে মানুষ বানাবো হৃদ ভাইয়ের চামচা। যা বাক, রুমে গিয়ে ফ্রেশ হ, নাস্তা কর। হৃদের থাপ্পড় খেয়ে বাসায় ফিরে কান্নাকাটিতে হুলস্থুল পাকিয়ে রেখেছে মায়া। চট্টগ্রামে থাকবে না মানে থাকবেই না। যে করে হোক মায়া আজই ফিরতে চায় আশুগঞ্জ, এখানে আর নয়। মায়ার হঠাৎ জেদের কান্নাকাটিতে অতিষ্ঠ মায়ার মামা সেলিম সাহেব ও তার মা ফুলবানু। জুইও খানিকটা বিরক্তির সহিত দাঁড়িয়ে আছে ফোন হাতে নিয়ে। ভিডিও কলে আছে আরিফ। মায়াকে বারবার এটা সেটা বলে বোঝাতে যাচ্ছে, কিন্তু জেদি মায়া সেসব শুনতে নারাজ। রাতের ট্রেনে চট্টগ্রামে আসতে না আসতেই সকালের ট্রেনে আবার চলে যাওয়ার জেদ ধরার কারণটাও ঠিকঠাক করে কাউকে বলছে না মায়া।
আর না হৃদের কিছুক্ষণ আগে থাপ্পড় দেওয়ার বিষয়টা কাউকে জানাচ্ছে, শুধু কান্নাকাটি করে বারবার বলছে সে চট্টগ্রামে থাকবে না, বাড়ির সবার জন্য মন পুড়ছে, সেজন্য বাসায় ফিরে যেতে চায় মায়া। মায়ের এমন যুক্তিহীন কারণটা কারোর কাছে প্রযোজ্য নয় বলে উপস্থিত সবাই বিরক্ত মায়ের উপর। কিন্তু অসহায় মায়া কান্নার কারণে ঠিকঠাক কথাও বলতে পারছে না, শুধু হিচকি তুলে কেঁদে কেঁদে বারবার বলছে সে চট্টগ্রামে থাকবে না, এখানে পড়াশুনোও করবে না, বাসায় চলে যেতে চায়। মায়ার হুলস্থুল কান্নাকাটির মাত্রা প্রহর হতেই জুই এক প্রকার বাধ্য হয়ে আরিফকে কল দেয়। আরিফ তখন থেকে মায়াকে বোঝাচ্ছিল শান্ত হতে। মায়া শুনতে চায় না বলে এজন্য বেশ কয়েকবার ধমকালো, কিন্তু তাতে মায়ের কান্না আরও বেড়ে গেল। এতে বিপাকে পড়ে গেল সবাই। আরিফ নিজেকে শান্ত করে জুইকে বলল মায়ের হাতে ফোনটা দিতে। জুইও তাই করলো। এক প্রকার জোর করে মায়ের হাতে ফোনটা গুঁজে দিল। মায়া কাঁদতে কাঁদতে ফোন কোলে নিয়ে বসে থাকলো, তবুও হাতে নিল না। আর না ফোনের দিকে তাকিয়ে আরিফের কথা শুনতে চাইল। আরিফ মায়ের কান্নাকাটিতে হতাশার ভারী নিঃশ্বাস ফেলে মায়াকে বোঝানোর উদ্দেশ্যে ফের বলল, এই মুহূর্তে পরিবারের সবার মনের অবস্থা ভালো নেই। মুক্তার বিয়ে পিছিয়ে যাওয়াতে সবাই টেনশনে আছে, তাই এখন যদি মায়া পড়বে না বলে জেদ করে বাসায় ফিরে যেতে চায়, তাহলে মায়ার বাবা মা আরও টেনশনে পড়ে যাবে। তখন দেখা যাবে টেনশনে মায়ার বাবা যদি অসুস্থ হয়ে পড়ে, তখন কি মায়ার কষ্ট লাগবে না? আরিফের বুঝদার কথাগুলো মায়ের মনে ধরতে মায়ের কান্নাকাটি খানিকটা কমে আসলো। কোল থেকে ফোনটা হাতে তুলে মুখ বরাবর ধরল, ধীরে মাথা নাড়িয়ে বুঝালো মায়ের ভীষণ কষ্ট লাগবে। আরিফ হালকা হেসে মায়াকে ফের বুঝিয়ে বলল, আরিফ চট্টগ্রামে কয়েকদিনের মধ্যে ফিরে আসবে, তখন মায়ের ট্রান্সফারের বিষয়ে কথা বলবে কলেজে, এখন কান্নাকাটি না করতে। মায়া কান্না কমে আসলে উত্তর করল, সত্যি তো? ট্রান্সফার করাবে আমাকে? পরে মন বদল করবে না তো? আরিফ হেসে উঠে মায়াকে আশ্বস্ত করে বলল, সত্যি আমার মন বদল হবে না। আগে ভাইকে চট্টগ্রামে আসতে দে, তারপর ট্রান্সফার করাবো। ততদিন লক্ষ্মী মেয়ের মতো থাকবি, নানুকে জ্বালাবি না, কেমন? মায়ার কান্না সম্পূর্ণ থেমে গিয়ে হাতের উল্টো পিঠে চোখের পানি মুছতে মুছতে বলল, আচ্ছা আচ্ছা ভাই, রাখছি। তোরা ফ্রেশ হয়ে কিছু খেয়ে নে। কান্নাকাটি করে চোখ মুখের কি অবস্থা করেছিস তুই? মুখের মাস্কটা পর্যন্ত খুলিসনি। যা আগে গিয়ে ফ্রেশ হ, আজকে কলেজে যাওয়ার দরকার নেই। সারা রাত জার্নি করেছিস, খেয়ে দিয়ে একটু ঘুমাবিজ, কেমন? আচ্ছা আচ্ছা, নানুকে ফোনটা দে। হাত বাড়িয়ে ফোনটা ফুলবানুর হাতে দিতে দিতে চোখ মুছতে মুছতে উঠে দাঁড়ালো মায়া। তিনি ফোনটা হাতে নিয়ে আরিফের সঙ্গে কথা বলতে বলতে ছুটল রান্নাঘরের দিকে, আপাতত সবার জন্য চা করতে। সেলিম সাহেব সোফায় বসা ছিল। মায়ের কান্না থেমে যেতে দেখে মায়ের কাছে চা চাইল। মায়া ড্রয়িং রুমে থেকে উঠে নিজের রুমের দিকে যেতে মায়ের পিছন পিছন জুইও গেল। মায়া রুমে ঢুকে মাথার হিজাব আর মাস্ক খুলতে জুইয়ের চোখে দৃশ্যমান হলো হৃদের থাপ্পড়ের দেওয়া লাল দুটো গাল, যেখানে স্পষ্ট 5 আঙ্গুলের ছাপ বসে গিয়ে ফুলে আছে খানিকটা। মায়ার গালের অবস্থা দেখে আতঙ্কের ন্যায় মৃদু চিৎকার করে উঠল জুই। তৎক্ষণাৎ এগিয়ে গিয়ে মায়ের মুখোমুখি দাঁড়িয়ে মায়ের গাল দেখে অস্থিরতায় প্রশ্ন করতে লাগলো একটার পর একটা। মায়ার গাল দেখে জুই চট করে বুঝে ফেলল কেউ মায়াকে নির্দয়ভাবে মেরেছে। কে বা কারা মায়াকে এমনভাবে মারল জানতে চাইলে প্রথমে মায়া বলতে চায়নি হৃদের নামটা, কিন্তু জুইয়ের ব্ল্যাকমেল করে আরিফের ভয় দেখাতেই গড়গড় করে সবটা বলে দিল মায়া। বিনা কারণে হৃদের মায়াকে আঘাত করাটাও পছন্দ হলো না জুইয়ের। সেজন্য জুই বেশ অনেকটা চেতে গেল হৃদের উপর। রাগের মাথায়
একটা সেটা বলে হৃদকে গালমন্দ করল। কখনো হৃদের মুখোমুখি হলে অবশ্যই জানতে চাইবে কেন মায়াকে এমনভাবে মারল। সেটা সেদিনকার মতন জুই বা মায়া কেউ আর কলেজে যায়নি। সারা রাত জার্নি করার পর সারাদিন ঘুমিয়ে কাটালো দুই বোন। সেলিম সাহেব সকালে নাস্তা করে চলে গিয়েছিল, কিন্তু মায়া নিজের গাল ওড়নার আঁচলে লুকিয়ে রাখলো সারাটা দিন, যার দরুন কারোর চোখে পড়ল না হৃদের থাপ্পড়ের বিষয়টি। আর না মায়া কাউকে জানালো হৃদ ওকে মেরেছে। সেটা জানাশোনার মধ্যে শুধুমাত্র জুই জানতো ব্যাপারটা। তবে সেদিনকার মতন মায়া আর হৃদ দুজনের কারোর সঙ্গে দেখা হলো না একে অপরের। কিন্তু ভাগ্যের ফেরে মায়া না চাইতেও হৃদের দেখা পেয়ে গেল পরদিন, তাও কলেজের রাস্তায়। ভয়ার্থ মায়া হৃদের ছায়াও মারাতে চায়নি বলে পালিয়ে বাঁচতে চেয়েছিল, কিন্তু হৃদের ঈগলের চোখ যেন তৎক্ষণাৎ ধরা পড়ে গেল সে। এক মুহূর্তের জন্য মায়ার মনে হলো হৃদ যেন মায়ার অপেক্ষায় রাস্তায় বসেছিল আয়োজন করে। সকাল 8:15। তীব্র অনীহা নিয়েই রিস্কায় চড়ে বসলো মায়া। কলেজে যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু জুইয়ের জোড়াজড়িতে যেতে হচ্ছে, নয়তো সে কখনোই একা একা কলেজে যাওয়ার মেয়ে না। জুই অসুস্থ, কোমরে ভীষণ ব্যথা, তাই আজ সে যাবে না সাদা ড্রেস পরে। মায়াও চেয়েছিল জুইয়ের সাথে সাথে না যেতে, কিন্তু পারল না। বিগত কয়েকদিনের বন্ধের জন্য কলেজের অনেক পড়া জমে আছে, তাই এক প্রকার বাধ্য হয়ে মায়াকে কলেজে যেতে হচ্ছে। বাসা থেকে কলেজের রাস্তা পায়ে হেঁটে গেলে 15 মিনিট, আর রিস্কায় করে গেলে 5-7 মিনিটের মতন লাগবে। মন খারাপের উদাসীন মায়া কোলের উপর বইপত্রের ব্যাগটা চেপে ধরে বসে থাকলো থম মেরে। রিস্কা চলল আপন গতিতে, চেনা পথ, চেনা অলিগলি, কোনো কিছুই অজানা নয়। মূলত কয়েকদিনের বন্ধে পড়াশোনার প্রতি অমনোযোগী ছাত্রীর মতন আশপাশটা চোখ বুলাচ্ছিল উদাসীনতায়। দেখতে দেখতে হঠাৎই চমকে ওঠার ন্যায় আতঙ্কে দ্রুত রিস্কার হুড তুলল। মুখে মাস্ক ঠিক করে তৎক্ষণাৎ রিস্কার পেছনে মাথাটা এলিয়ে লুকিয়ে পড়ল, চোখ খিচে বন্ধ করে কারোর ভয়ে। আর মনে মনে আল্লাহর নাম জপতে জপতে দোয়া করতে লাগলো, যাতে সেই মানুষটার সম্মুখে ধরা না পড়ে যায়। উত্তেজিত মায়ার মনের দোয়া একটা সময় মন থেকে মুখের বুলি হয়ে আড়তে লাগলো মৃদু স্বরে। মায়ের চলন্ত রিস্কায় হঠাৎ থেমে যেতে ধ্যান ভাঙল ওর। উত্তেজনা মায়ার মনে করলো হয়তো ও কলেজ গেটে পৌঁছে গেছে, তাই আশেপাশে চেক না করে আতঙ্কের ন্যায় লাফিয়ে রিস্কা থেকে নেমে ভাড়া মেটিয়ে কাঁধে ব্যাগ ঝুলিয়ে তৎক্ষণাৎ ছুটল সামনে। দ্রুত পা চালিয়ে পরপর কয়েক কদম হাঁটার মধ্যেই আকস্মিক মায়ের কাঁধের ব্যাগটা পিছন থেকে কেউ টেনে ধরতেই আটকে যায় মায়া। কেউ হেয়ালি গলায় সুর তুলে বলে, কি ম্যাডাম, এত তাড়া কিসের? কই যান? আমাদেরকেও একটু সময় দিয়ে যান। পরিচিত কণ্ঠ কানে আসতেই মায়া ভয়ার্ত হয়, চোখ মুখ খিচে বন্ধ করে নেয়, নত মস্তিষ্কে পিছনে ফিরেই মৃদু গলায় আওড়ায়, ছাড়ুন, আমি কলেজে যাব। মায়ের কথায় খানিকটা কপাল কুঁচকে আসে হৃদের। তীক্ষ্ণ গলায় বলে, ছাড়ুন মানে? এখনো তো ধরাধরি করলাম না, ছাড়বো কেন? হৃদের কথায় নাক ছিটকালো মায়া। ছি, কি বাজে আপনি, ব্যাগ ছাড়ুন আমার, যাব আমি। মায়ের কথায় হৃদের হাতটা আরো শক্ত হয়ে আসলে মায়ার ব্যাগে। হৃদ মায়ার ব্যাগে টেনে নিজের মুখোমুখি দাঁড় করাতে করাতে বলল, অবশ্যই ছাড়বো ম্যাডাম, তার আগে আপনার সাথে আমার হিসাব নিকাশ শেষ করি, তারপর। শুনলাম আপনি নাকি আমাকে অমান্য করে চলেন, আমার পিছনে বাজে কথা বলেন, ঘটনা কি সত্যি? হৃদের পরপর আচরণে মায়ার ভয়ের সাথে সাথে রাগও হচ্ছে ভীষণ। কেন হৃদ বারবার মায়ের পিছনেই লাগতে আসে সেটা আজও বুঝতে পারেনি মায়া। কিসের এত শত্রুতামি হৃদের সাথে মায়ার, তাও জানে না। তাই রাগান্বিত মায়া খানিকটা তেজ দেখিয়ে হৃদকে শুধালো, বেশ করেছি বলছি,
দরকার পড়লে আরও বলবো। আপনি আসলে একটা বাজে মানুষ। ব্যাগ ছাড়ুন। মায়ের তেজ দেখানোটা হৃদের বরাবরই পছন্দ না, তাই হৃদ রাগে কটমট করে মায়ের ব্যাগ ছেড়ে তৎক্ষণাৎ মায়ের 2 হাত বাঁধে হৃদের এক হাতের মধ্যে। আসিফকে ডেকে বলল, আসিফ, আমার বন্দুকটা দে তো। দেশদ্রোহী বাঁচিয়ে লাভ নেই। আমার এলাকায় থেকে আমার নামে বদনাম করার বিষয়টা হজম হচ্ছে না। সব রাজাকারের বংশ আজই মেরে সাফ করে ফেলবো। আমাকে বাজে বলা আজই বের করছি। দে, বন্দুক দে আমার। হৃদের কথায় তৎক্ষণাৎ জি ভাই উত্তর করে ছুটল আসিফ। চোখের পলকে গাড়ির ডেস্ক থেকে বন্দুক নিয়ে হাজির হলো হৃদের সামনে। মায়া আসিফকে হৃদের হাতে বন্দুক তুলে দিতে দেখে ঝরঝর করে কেঁদে উঠল তখনই। আসিফ চমকে উঠে মায়ের দিকে তাকালেও হৃদ বিরক্তি চোখে আশেপাশে তাকালো। সকাল হওয়ায় আশেপাশে মানুষজন বেশ আছে। মায়া এমন মরার কান্নায় রাস্তায় সিনক্রেট হতে পারে বলে হৃদ তৎক্ষণাৎ ধমক লাগায় মায়ের উদ্দেশ্যে। এই মেয়ে, চুপ চুপ চুপ। মরার কান্না করছো কেন? আমি কিছু করেছি? হ্যাঁ, চোখে তো পানি আসে কোথা থেকে? চুপ করো, নয়তো এই বন্দুকের সব গুলি তোমার পেটে চালান করব এক্ষুনি। চুপ। মায়া ঠোঁট কামড়িয়ে কান্না আটকাতে চায়, কিন্তু চোখ দিয়ে অনর্গল পানি ঝরছে হৃদের হাতের বন্দুকের ভয়ে। এই প্রথম কারোর হাতে বাস্তবিক বন্দুক দেখলো মায়া, তাও ওকেই মারতে। সাংঘাতিক না বিষয়টা? অবশ্যই সাংঘাতিক। হৃদ মায়ার 2 হাত আড়াআড়ি অবস্থায় নিজের এক হাতে আটকে অপর হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে। নত মস্তিষ্কের মায়া নিশ্চুপ কাঁদতে লাগলো। যাও একটি সাহসী হয়ে উঠেছিল মায়া হৃদের সব কথার উত্তর করবে ভেবে, সেই সবটুকু সাহস ফুঁস হয়ে যায় মুহূর্তেই হৃদের হাতে বন্দুক দেখে। হৃদ মায়াকে নিশ্চুপ কাঁদতে দেখে খানিকটা মায়া হলো। গলার রাগ কমিয়ে শাসন করে বলল, আর আমার সাথে তেরামি দেখাবা? তেরামি করবে কখনো? মায়া মাথা নাড়িয়ে না বোঝায়। তখন হৃদ মায়ের হাত ছেড়ে দিতে দিতে বলে, ভেরি গুড গার্ল, এবার আমাকে সুন্দর করে আদবের সহিত সালাম দেন। এলাকার সিনিয়র বড় ভাইদের সালাম দিয়ে চলতে হয়, জানেন না সেটা? ছাড় পেয়ে মায়া কাঁদতে কাঁদতে এক হাত কপালে তুলে হালকা তুতলিয়ে হৃদকে সালাম দিল। আসসালামু আলাইকুম ভাইয়া। মায়ের সালাম শেষ হতে না হতে হৃদের ধমকে ফের চমকে উঠল মায়া। হৃদ ধমকে বলল, এই বেয়াদব মেয়ে, ভাইয়া কি? হ্যাঁ, কোন কালের পাতানো বোন তুমি আমার? ভাইয়া ডেকে আত্মীয়তার সম্পর্কে বাড়াতে চাও আমার সাথে? আমার বাবার সম্পত্তির ভাগ চাই তোমার, আমার বোন সেজে? সাংঘাতিক চালবাজ মেয়ে তো তুমি। খবরদার ফের যদি আমাকে ভাইয়া ডেকেছ। আমি জগৎবাসীর সবার জন্য ভাইয়া হলেও তোমার নই। এই আসিফ, তুই বলতো ওকে আমার বোনের মতো দেখতে লাগে? হ্যাঁ। আসিফ যেন সর্বক্ষণিক প্রস্তুত থাকে হৃদের ডাকে। তৎক্ষণাৎ অসম্মতি দিয়ে বলল আসিফ, না ভাই, একদমই লাগে না। আপনাদের হাইট, ওয়েট, কালার কোনো কিছুই মিলে না। ওনাকে তো আমাদের ভাবির মতো লাগে। আসিফের অ্যাঙ্গেলের কথার মায়া না বুঝেও হৃদ ঠিকই বুঝতে পারে। হৃদ আসিফের অতিরিক্ত কথায় চোখে শাসায়। আসিফ দমে গিয়ে চুপচাপ জায়গায় ছেড়ে প্রস্থান করে। আরেকটু হলে আবেগী আসিফ সবকিছু ফাঁস করে দিত মায়ের সামনে। আসিফ চলে যাওয়ার দিকে মায়া বোকার মতন তাকিয়ে থাকে। মূলত ওর মাথায় কিছুই ঢুকেনি। মায়া কিভাবে এত ছেলে আসিফের ভাবির মতো দেখতে হতে পারে? আসিফের ভাবি নিশ্চয়ই কোনো বুড়ি মহিলা হবে। তাহলে কি মায়া বুড়ো মহিলাদের মতন দেখতে? মায়ার ফের ধ্যান ভাঙে হৃদের ভয়ে। হৃদ বলে, শুনো মেয়ে, আমাকে ভাইয়াটে আর ডাকবে না। এই শব্দটা আমার জন্য তোমার জন্য ভ্যান। চাইলে স্যার ডাকতে পারো। জি আচ্ছা, গুড। এবার সুন্দর করে সালাম দাও তো দেখি। আসসালামু আলাইকুম স্যার। গুড। এবার চাঁদা দেন। মায়া প্রথমে বুঝল না হৃদের কথার মানে। এলাকায় থাকতে গেলে চাঁদা দিতে হয় সিনিয়রদের, জানেন না সেটা? দেন, আমাকে চাঁদা দেন। দেখি কি কি আছে আপনার কাছে।
বের করেন সব। মায়া হৃদের কথায় বিপাকে পড়ে গিয়ে আবারও চোখ টলমল হয়ে ওঠে পানিতে। হৃদ মায়ের চোখের পানি দেখে বিরক্তি নিয়ে নিজেই মায়ের কাঁধের ব্যাগ টেনে নিজের কাছে নিল। পরপর মায়ের ব্যাগের সবগুলো চেন খুলে ভিতর থেকে মায়ের টিফিন বক্সটি হাতে নিল। এক হাতে মায়ার বইয়ের ব্যাগটি ফেরত দিয়ে টিফিন বক্স খুলে দেখতে পেল গরুর মাংসের পাস্তা রান্না করা। হৃদ 2 আঙ্গুলের সাহায্যে একটু মুখে দিয়ে মায়ের দিকে তাকাতেই চোখাচোখি হলো দুজনে। মায়া মূলত হৃদের দিকে তাকিয়েছিল ড্যাব ড্যাব করে। হৃদ মুখে পাস্তা চিবোতে চিবোতে বলল, খুব ঝাল, আমি এত ঝাল খেতে পারি না। কাল থেকে কম ঝাল করে নিয়ে আসবা, মনে থাকবে? কথা বলতে বলতে হৃদ ফের 2 আঙ্গুলের সাহায্যে পাস্তা মুখে তুললে মায়া তৎক্ষণাৎ নিজের ব্যাগ ঘেটে হৃদের জন্য ছোট্ট চামচ বের করে দিল। হৃদ তীক্ষ্ণ দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে চামচটা হাতে নিতে নিতে বলল, এই খাবার কে রান্না করেছে, তুমি? মায়া মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলল, হুম। হৃদ চামচ নিয়ে পরপর পাস্তা মুখে তুলতে তুলতে বলল, কাল থেকে পিঠা বানিয়ে নিয়ে আসবা। এখন যাও কলেজে। এভাবে হা করে তাকিয়ে থাকার কিছু নেই। এতটুকু খাবার আমারই লাগবে। আউট।